শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমরা আজ আলাপ করব আবাসন খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে। দর্শক, আপনারা জানেন আবাসন কেবলমাত্র একটি ফ্ল্যাট বা গৃহ নির্মাণের গল্প নয়, এর সাথে জড়িয়ে আছে শত শত প্রতিষ্ঠানের বিষয়, জড়িয়ে আছে লাখো লাখো কর্মসংস্থানের বিষয়, জড়িয়ে আছে কোটি মানুষের স্বপ্ন, অর্থাৎ একটি মানুষের আজীবন লালিত স্বপ্ন, একটি মাথা গোঁজার ঠাঁই। দর্শক, আমাদের দেশে এই আবাসনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয় মোটা দাগে, সেগুলোর মধ্যে রয়েছে আবাসনের যে ব্যয়, ফ্ল্যাট নির্মাণের যে খরচ সেটির কথা। তার পাশাপাশি আরেকটি কথা আছে, সেটি হচ্ছে গৃহঋণ, সেটিও বেশ উচ্চ সুদহার বলা হয়। এছাড়া ক্রেতাদের যে আস্থার সংকট আবাসন কোম্পানিগুলোর প্রতি, সেটি তো রয়েছেই। এই সব কিছু মিলিয়ে একটা চ্যালেঞ্জের মুখে রয়েছে পুরো আবাসন খাত। এই যে চ্যালেঞ্জের মতো অবস্থা, এই বাস্তবতায় একটি নতুন নেতৃত্ব এসেছে আবাসন খাতে। আবাসন মালিকদের সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবে এসেছে নতুন নেতৃত্ব। এই নতুন নেতৃত্ব এই সংকটকে কতটা মোকাবেলা করতে পারবে, মধ্যবিত্তের স্বাদ এবং সাধ্যের সমন্বয় কতটা ঘটাতে পারবে, সেই প্রশ্নের উত্তরগুলোই আমরা আজকে খুঁজব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি আবাসন খাতে নতুন নেতৃত্ব কবে হবে স্বপ্নের ঘর। এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছে রিহ্যাবের নবনির্বাচিত সভাপতি ডক্টর আলী আফজাল। অসংখ্য ধন্যবাদ আপনাকে, শতব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারাও আছেন এই আলোচনায়। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনার অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। ডক্টর আলী আফজাল, শতব্যস্ততার মধ্যে আপনি এসেছেন। যে বিষয়টি আমি বলছিলাম, আসলে আপনার তো অনেক বিশেষণে বিশেষায়িত করা যায়। আপনি একাধারে একজন বিজ্ঞানী, আপনি কৃষিক্ষেত্রে ব্যাপক অবদান আপনার, তার পাশাপাশি এই আবাসন খাতের নেতৃত্বে আসলেন। যাত্রাটা কিভাবে, সেটি দিয়েই যদি শুরু করেন। আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি ঠিকই বলেছেন যে আমি যতটা আবাসন সেক্টরের ব্যবসায়িক লিডার হিসাবে পরিচিত, তার থেকে বেশি হচ্ছে আমি একজন কৃষি বিজ্ঞানী, সেই হিসাবে পরিচিতিটা বেশি। কারণ আমি আমার জীবনটাকে বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। আমি যদি বলি, আসলে আমার জীবনটাকে 3টা ভাগে ভাগ করি। আমি প্রথম 20 বছর পড়াশোনায় ব্যয় করেছি। আমি অস্ট্রেলিয়ার থেকে বায়োটেকনোলজিতে পিএইচডি করেছি, এবং এরপরে 20 বছর গভর্নমেন্ট চাকরি করেছি, সেটাও এগ্রিকালচারে। পরবর্তী পর্যায়ে 20 বছর বা 22 বছর হয়ে গেল বিজনেস ফার্ম যে আমি চালাই, সেটাও আসলে কৃষিভিত্তিক। এর মধ্যে আমাদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আপনি জানেন কৃষি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি 33টা কোম্পানি আছে। তার মধ্যে 2টা হচ্ছে আবাসন রিলেটেড, আবাসনের মেম্বার, রিহ্যাবের মেম্বার। রিহ্যাব হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি আবাসন সেক্টরে একমাত্র রেজিস্টার্ড প্রতিষ্ঠান, যেটা সারা বাংলাদেশের আবাসন সেক্টরকে, প্রাইভেট সেক্টরে লিড করি আমরা। বাংলাদেশে আবাসন সেক্টরে যারা ব্যবসা করছেন, ডেভেলপার যদি বলি আমরা, সেই সংখ্যাটার অ্যাকচুয়াল পরিসংখ্যান বলা ডিফিকাল্ট, বাট যতটুকু আইডিয়া আছে এটা 8,000-এর কাছাকাছি হবে সারা বাংলাদেশে। আর ঢাকাতে আমাদের যে মেম্বার আছে, রেজিস্টার্ড মেম্বার, সেটা 1,809 জনের মতো। আমাদের চিটাগাং চ্যাপ্টার রয়েছে। যদি বলি মোটা দাগে, আমি যদি আমাদের আবাসন সেক্টরের কন্ট্রিবিউশনটা প্রথমে আপনাদের শুরু করতে চাই। আবাসন সেক্টর অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে বা মানুষের মাথা গোঁজার ঠাঁই, সব দিক থেকে বিবেচনা করলে এটা গুরুত্বপূর্ণ সেক্টর। আমি যদি পলিটিক্যাল কথা বলি, এই মুহূর্তে আমাদের আবাসন সেক্টরের রিয়েল এস্টেট মেম্বার, আমাদের রিহ্যাব মেম্বার 11 জন এমপি রয়েছে, 2 জন মন্ত্রী রয়েছে। সো এখানেও একটা কন্ট্রিবিউশন আমাদের আবাসন সেক্টরের লিডার যারা আছেন, মেম্বার যারা আছেন, রিহ্যাব মেম্বার, তারা কন্ট্রিবিউট করছেন। অর্থনীতির কথা যদি বলি, এখন মোটা দাগে বাংলাদেশের জিডিপিতে আমাদের সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ আমাদের কন্ট্রিবিউশন প্রায় 16% জিডিপিতে। এরপরে বিদেশ থেকে যে রেমিটেন্সটা বাংলাদেশে ঢুকে, তার প্রায় 20 থেকে 21%
আমাদের প্লট এবং ফ্ল্যাট সেলের মাধ্যমে বাংলাদেশে আসছে। তো এটা একটা বিগ কন্ট্রিবিউশন বলবো আমি। এমপ্লয়মেন্ট যদি বলি আমি, এই মুহূর্তে আমাদের প্রায় 50 লক্ষ মানুষ এই সেক্টরে কর্মরত রয়েছে। তারপরে যদি আমাদের যদি সাপোর্ট ইন্ডাস্ট্রি বলি, অর্থাৎ আমাদের সাথে লিঙ্ক ইন্ডাস্ট্রি, যারা ব্যাকওয়ার্ড ফর লিঙ্ক ইন্ডাস্ট্রি রয়েছে, আমাদের কনস্ট্রাকশন মেটেরিয়াল, রড, সিমেন্ট থেকে শুরু করে প্রায় 269টা ইন্ডাস্ট্রি আমাদের সাথে সরাসরি কানেক্টেড। যদি কোনো কারণে আবাসন বিপদে পড়ে, আমাদের সেক্টরে বিপদে পড়ে, তাহলে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বিপদে পড়ে যাবে। গভর্নমেন্টকে সরাসরি বছরে আমরা প্রায় 60,000 কোটি টাকা ট্যাক্স দিয়ে থাকি। 60,000 কোটি টাকা আমাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে, কর্পোরেট ট্যাক্স, ইন্ডিভিজুয়াল ট্যাক্স সব কিছু মিলে প্রায় 60,000 কোটি টাকা দিয়ে থাকি। তো এভাবে করে আমাদের আবাসন সেক্টরটুকু রাষ্ট্রের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি সমস্যার সম্ভাবনার কথা বলেছেন, আমি সেই দিকে এখন যাব। আপনি বুঝতেই পারছেন যে এটা কত বড় ইম্পর্টেন্ট একটা সেক্টর, যে বাংলাদেশের সমস্যার সম্ভাবনা আপনি বলবেন। রিহ্যাবের নির্বাচনে জয়ের পর আপনি অগ্রাধিকারটা কোনটাকে প্রথম অগ্রাধিকার দিচ্ছে? প্রায়োরিটাইজ ভিত্তিতে তো আপনি কিছু কাজ করছেন, সেই জায়গাটাই যদি আমার দুর্ভাগ্য আসলে যে আমি এলাকায় একটা কথা আছে যে আমিও ফকির হলাম, দেশেও আকাল পড়লো। মানে এই সময়টাতে আমি কিন্তু অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে এমন একটি সময়ে আপনি রিহ্যাবের প্রেসিডেন্ট হলেন। আমি 3 মাস, আজকে 9 দিন হলে আমার প্রেসিডেন্টের বয়স। কিন্তু দুর্ভাগ্য যে আবাসন সেক্টরটা আসলেই খারাপ যাচ্ছে, রিয়েলি। কিন্তু ডক্টর আলী আফজাল, সরি টু ইন্টারাপ্ট, মানে এটিও কি বলবার সুযোগ আছে কিনা যে ভালো যে নৌকা থাকে সেটি তো সবাই বাইতে পারে, কিন্তু যেটি ত্রুটিপূর্ণ থাকে সেটিকে যখন কোনো নাবিক দক্ষতার সাথে তীরে নিয়ে যেতে পারে, সেখানে তো নাবিকের মুনশিয়ানা বা দক্ষতা, আপনাকে তো সেই ধরনের নাবিক হিসেবেই আমরা দেখতে চাই, অন্তত বিগত দিনের পারফরমেন্সে তো তাই বলে। দেখুন, রিহ্যাব একটা বড় সংগঠন, বিজিএমই রিহ্যাব প্যারালাল সংগঠন। দুর্ভাগ্য বিগত 16-17 বছর এখানে কোনো নির্বাচন হয়নি। আমি একটু না বলেই পারছি না ব্যাকগ্রাউন্ড, যে বিগত স্বৈরের শাসক আপনি দেখেন যে বাংলাদেশের সমস্ত পাবলিক প্রাইভেট অর্গানগুলো ধ্বংস করেছে, সমস্ত ব্যাংক, নন ব্যাংকিংগুলো ধ্বংস করেছে, ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। ইভেন সামান্য যে ট্রেড বডিগুলো আছে, ট্রেড বডিগুলো ধ্বংস করা হয়েছে। তার মধ্যে রিহ্যাব হচ্ছে অন্যতম, যেটা বিজেপি এতটা ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু রিহ্যাবটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নাম ধরে বলছি, নজরুল আহমেদ বিপু সাহেবের সময় থেকে আমাদের এই মানে ধসটা নামছে, তখন ওনারা জোর করে দখল করেছেন। এরপরে দীর্ঘ লম্বা সময় পকেট সংগঠন ছিল, ইলেকশন নির্বাচন বলে কিছু হয়নি। ফলে যেটা হয়েছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু ইনফ্যাক্ট রিহ্যাব মেম্বারদের, রিহ্যাবের কোনো ভাগ্যের পরিবর্তন, আবাসন সেক্টরের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আপনি অবাক হবেন, আমাদের পাশেই অফিস, যে আমি আগেই বলেছি বিজেপি প্যারালাল সংগঠন, কিন্তু রিহ্যাবের যে চেয়ারটা প্রেসিডেন্ট বসে, চেয়ারটারও উন্নতি হয়নি, চেয়ারটার এখন সেই ভাঙাচোরা অবস্থা রয়েছে। কিন্তু ওই চেয়ারটি ব্যবহার করে কিন্তু এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন, হাজার কোটি পাচার করেছেন, কিন্তু এই সেক্টরের বা ওই অফিসের এবং আবাসন সেক্টরের রিহ্যাব মেম্বারদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তো এরকম একটা প্রেক্ষাপটে আপনি জানেন যে আমাদের যে নির্বাচনটা হলো 18 এপ্রিল, অত্যন্ত আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে আমাদের রিহ্যাব মেম্বাররা ভোট দিয়েছেন। আপনি রাইটলি বলেছেন যে তারা সিলেকশন ভুল করে নেই, তারা রাইট ম্যানকে তারা সিলেকশন দিয়ে নিয়ে আসছে। ফলে আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমি ভূমিকাটা এই জন্যই দিলাম যে আমাদের কাছে তাদের প্রত্যাশা আকাশচুম্বী প্রত্যাশা, যে আমরা অনেক কিছু করব, অনেক ভালো কিছু করব। করতে এসে দেখছি যে আসলে সমস্যা অনেক। প্রায়োরিটির কথা বলছেন তো, এখন সমস্যা ঘরের মধ্যেও আছে, উইদিন দ্য রিহ্যাব মেম্বারদের মধ্যে আছে। মেম্বাররা হতাশ, বিশেষ করে সিনিয়র মেম্বার, বড় কর্পোরেট হাউসগুলো আছে, তারা বিগত 15-16 বছর তো রিহ্যাবের সাথে কোনো কানেকশনই রাখে না। কারণ কানেকশন রেখে লাভও নাই, তাদের সেই সম্মানও পায় না, মর্যাদাও পায় না, যার জন্য তারা ডিসকানেক্টেড অনেকটা। তো সব মিলে আসলে হচ্ছে কি একটা হজবল অবস্থা। যার জন্য আপনি প্রায়োরিটি সেক্টর বলছেন, প্রায়োরিটির মধ্যে প্রথম কথা হচ্ছে যে রিহ্যাবটাকে আমাদের সদস্য বান্ধব করতে হবে, মেম্বার বান্ধব করতে হবে, একই সাথে ব্যবসা বান্ধব করতে হবে। মেম্বারের প্রসঙ্গ যেহেতু আপনি তুললেনই, একটু যদি বলে নিই, অনেকেই এই অভিযোগও করে যে এটি হয়তো অনেকের ক্ষেত্রেও, মানে অন্যান্য সংগঠনের ক্ষেত্রে কতটা সত্য আমি জানি না, হয়তো সত্য হতে পারে, কিন্তু এই আবাসনের ক্ষেত্রেও বলা হয় যে যারা নেতৃত্বে, অধিকাংশের সেই অর্থে কোনো বিজনেসই নেই, অথচ ওনারা নেতৃত্বে। যদি বিজনেস না থাকে, বিজনেসের পালস যদি সে না বোঝে, গ্রাহকের অবস্থা যদি সেকে না বুঝতে হয়, তখন নেতৃত্বের জায়গা থেকে সে কি সার্ভ করবে? জি, আপনার কাছে কি মনে হয়? শুধু তাই না, আসলে দরদও থাকে না। আর নিজের যদি ব্যবসা না থাকে, তো ব্যবসার দরদ থাকবে না। দুর্ভাগ্য হলো যে আমি যেটা অতীতের ব্যাকগ্রাউন্ডটা টানলাম, ব্যবসা না থাকার পরে লম্বা সময় এই শুধু রিহ্যাব না, ট্রেড বডিতে যারা ছিলেন, আমি বলবো যে
এই ট্রেড বডির পলিটিক্সে তাদের ব্যবসা, আচ্ছা, মানে এটাই তাদের ইনকাম সোর্স। তো দুর্ভাগ্য আমাদের রিহাবে এটা হয়েছে এবং লম্বা সময় কিন্তু এই ঘটনাই ঘটেছে। মানে ব্যবসা কি আমি তারা হয়তো না- বিভিন্ন ইনভাইটেশনে যেতে পারে, বিভিন্ন জায়গায় ছবি তুলতে পারে নাকি? সেটা না, শুধু মানে আমি যে বললাম যে ট্রেড বডিতে থাকাটাই তাদের ব্যবসা। আচ্ছা, আমি আরো খোলামেলা বলবো, জি, মানে ব্যবসা করে ইনকাম করা দরকার নাই, এখান থেকেই তাদের ইনকাম হয়। সো এইটাকেই তাদের ব্যবসা হিসেবে মানে বেছে নিয়েছে। দ্যাটস এ ভেরি ব্যাড থিং যে আমাদের এই ট্রেড বডির ক্ষেত্রে বিগত লম্বা সময় দেখেছি যে আমি স্পেসিফিক নাম বলছি না, কিন্তু অনেকেরই আছে যাদের হয়তো সারা জীবনে একটি বিল্ডিং হ্যান্ড ওভার করেন নাই। তিনি র্যাব মেম্বার, তিনি ইলেকশন করছেন, তিনি ডিরেক্টর হয়েছেন, তিনি বড় বড় পদে ছিলেন, আছেন। এর দুর্ভাগ্য যেটা আপনি বলেছেন যে যার ব্যবসা নেয়, যার বিল্ডিং নেয়, সে তো বুঝবে না ড্যাপের সমস্যাটা কী জিনিস, ওই পেইন তো ওনার নাই। যিনি এই ব্যবসা করেন না, তিনি ট্যাক্সে ভ্যাটের সমস্যা উনি বুঝবেন না। উনি এই যে ফার কী জিনিস, বিল্ডিংয়ের হাইট কী জিনিস, নির্মাণ বিধিমালা কী জিনিস, এই সমস্ত ডেভিয়েশন হয় পেইন কিন্তু কোথায় ওনার নাই। এগুলো তো বুঝবেন না। এরপরে কিছু ডেভিয়েশন হয়, অনেক সময় দেখা যায় মেস্টার যায়, লাইন কাটে, মিটার কাটে, এই যে হ্যাসেলগুলো আছে, ওনার তো ব্যবসাই নাই, তো ওনার হ্যাসেল নিয়ে তো কোনো মাথা ব্যথা নাই। তো এইটা হচ্ছে একটা বড় সমস্যা, যে যাদের ব্যবসা নেই তারা যদি ট্রেড বডিতে আসে, যে কোনো এবারে নির্বাচন সদস্য তারা চেষ্টা করেছে যে রিয়েল ব্যবসায়ীদেরকে কীভাবে নিয়ে আসা যায়। সব যে আসে তা আমি এখনও বলবো না, এখনও কিছু আছেন যাদের হয়তো ব্যবসা কম আছে বা নাই, এমন আছে। বাট যেহেতু তারা মেম্বার, তারা এন্টাইটেল এই ইলেকশন করার জন্য, তারা ইলেকশন করেছেন, তারা জনগণের ভোটে নির্বাচিত আসছেন। তো আমরা চেষ্টা করছি যে ওই জায়গাটা ওভারকাম করে যাতে আগামী দিনে এমন একটা পরিবেশ ক্রিয়েট করা, আপনি যে বলছেন সদস্য বান্ধব, যে আসলে যদি রিয়েল ব্যবসায়ীরাই আসে, বাকিরা জন্য মানে আসার সুযোগই না পায়, এমন একটা পরিবেশ, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া, যাতে সদস্যরা স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে তাদের যোগ্য মানুষ ব্যবসায়ীকে যাকে নিয়ে আসতে পারে। নট অনলি রিহাব, এফবিসিসির আমি যদি একটু ট্যাগ করে বলি যে আমাদের অ্যাপেক্স বডি যেটা আছে, সেখানে যদি প্রকৃত ব্যবসায়ী না আসে, তাহলে প্রকৃত ব্যবসার সমস্যা কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে অ্যাড্রেস করবে না সে। তাদের মানে মানে সংকীর্ণ স্বার্থে তারা ওই পদবিগুলোকে ব্যবহার করবে। তো সেই জায়গায় আমি যেটা বলছি যে আমি যেটা বলছি প্রায়োরিটি বলছিলেন যে সদস্য বান্ধব করা আমাদের প্রথম টার্গেট। দ্বিতীয়ত ব্যবসা বান্ধব করা। ব্যবসা বান্ধব করতে হলে আসলে এই মুহূর্তে আপনি জানেন বাংলাদেশে আবাসন সেক্টরে বেচা কেনা মোটা দাগে প্রায় 65% কমে গেছে, অর্থাৎ নাই বললেই চলে। অসংখ্য বিল্ডিং কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায়, হাফ ডাউন অবস্থায় পড়ে আছে। কারণ কি আমি বলি এখন? কারণ হচ্ছে যে একদিকে আপনি জানেন যে এই আমাদের যে কেনাবেচাটা রিহাবের বা আবাসন সেক্টরে প্লট ফ্ল্যাটে যে কেনাবেচাটা হয়, এটা কিন্তু আপনার ধরেন একটা প্রোডাক্ট, আপনার মোবাইল কিনলেন, এই যে ওয়ান টাইম ডিল, কিন্তু আমাদের কেনাবেচা ক্ষেত্রে লং টার্ম হয়। একটা ডিল হলে সেটা 4 বছর, 5 বছর, 6 বছর কিন্তু সময় লাগে। ডক্টর আলী আফজাল, আমরা এই জায়গা থেকেই শুনবো, একটা নিয়মমাফিক বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর আলী আফজাল, বলছিলেন আপনি যে লং টাইম যে সার্ভিস দিতে হয় সেই জায়গা থেকে। জি, আমাদের যে কেনাবেচাটা হয় আমি আপনাকে বলেছি যে এটা আর 5টা প্রোডাক্টের মতো না, এটা লং টার্ম ডিল হয়। ধরেন আপনার সাথে আপনি এটা আমার কোম্পানি থেকে ফ্ল্যাট কিনবেন, এটা আপনি এটা হয়তো বুকিং মানি দেন, আর নিয়মিত আপনি কিস্তি 4 বছর যে আপনি বা মাসে চুক্তিবদ্ধ হলেন। আপনার ফ্ল্যাটটা আমি কন্ট্রাক্ট করেছেন 8,000 টাকা স্কোয়ার ফিট, কথার কথা। এখন আপনি বুক করেছেন 2 বছর আগে, অলরেডি 2 বছর হয়ে গেছে, টাকাও দিয়েছেন আপনি। অন্যান্য প্রোডাক্টে যেটা হয় কি, যখন দাম বেড়ে যায়, রড, সিমেন্ট সবগুলোর সাথে সাথে দাম বেড়ে যায়। আপনি দেখছেন যে গ্যাসের দাম, পানির দাম ঘন্টার মধ্যে কিন্তু দাম বেড়ে যায়। কিন্তু দেখেন আমাদের কেনাবেচায় কিন্তু আমি চাইলেও করতে পারবো না, কারণ আপনার সাথে আমার একটা ডিড আছে, এগ্রিমেন্ট আছে। আপনি 8,000 টাকা নিয়েছেন, অলরেডি 2 বছরের কিস্তি দিয়েছেন। এখন আপনার সাথে ডিল আমি জানতাম না যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হবে। ইরানের সাথে আমেরিকার যুদ্ধের কারণে আমরা দেখেছি আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম মোটা দাগে প্রায় 31% বেড়েছে করে। আচ্ছা, এরপরে আসেন আমরা এটার পরে সরকারের সাথে দিয়ে ধরা শুরু করলাম যে আর যাই হোক, যে এটা আবাসন তো আর 5টা প্রোডাক্টের মতো নয়, আর ট্রেডের মতো নয়। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা এগুলো মানুষের মৌলিক অধিকার। তো এই মৌলিক অধিকার পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। তাহলে আমরা যে আবাসন নিয়ে কাজ করছি, আমরা কিন্তু রাষ্ট্রেরই কাজ করছি। আমরা তো রাষ্ট্রের উন্নয়ন সহযোগী শক্তি, আমরা তো রাষ্ট্রের ডেভেলপমেন্ট পার্টনার। তো সেই জায়গাটা রাষ্ট্রের উচিত ছিল সাপোর্ট দেওয়া, কারণ দিন শেষে তো আমি তো মানুষের মাথা কথা ঠাঁই তৈরি করছি, কিন্তু সেটা কিন্তু হয়নি। আমরা সরকার চাইলে, যেমন দেখেন এপ্রিল পর্যন্ত গভর্নমেন্ট বলছে তেলের দাম বাড়াবে না, ওনারা কিন্তু সেটা করেছেন, যদিও এপ্রিলের শেষের দিকে দাম বাড়িয়ে ফেলেছেন। কিন্তু এখানেও কিন্তু সম্ভবত যে সাপোর্ট ইন্ডাস্ট্রিগুলো, রড, সিমেন্টের র মেটেরিয়াল, ইম্পোর্টেড ট্যাক্স, ভ্যাট, এসডি, এটি, এআইটি আছে না,
এই জায়গায় গভর্নমেন্ট চাইলে অ্যাডজাস্ট করে এই দামটা সহনীয় রাখতে পারতেন, সেটা হয়নি, 31% দাম বেড়েছে। এরপরে গভর্নমেন্টকে আমরা দাবি করলাম যে আল্লাহর বস্তে আপনার বাজেটে এই প্রোডাক্টগুলোর দাম কোনোভাবে ট্যাক্স পারবেন, ট্যাক্স পারবেন মানে দাম বেড়ে যাবে। কিন্তু দেখা গেলো বাজেটে কী হলো, আবার নতুন করে প্রায় 12% দাম বেড়েছে। 12 আর 31 43% দাম বেড়েছে। আপনি বলেন 43% দাম পড়ার পর আপনার যে 8,000 টাকা আমি সেল করেছি ওইটা তো আমার কস্টিং এখন 11,000 টাকা, তাহলে আমি কি দিতে পারবো? এখন কী হবে, কনসিকুয়েন্সটা কী হবে? আপনার সাথে গন্ডগোল লেগে যাবে। কিন্তু এখন যা আমরা যারা বড় বড় কর্পোরেট আবার ডিফল্টারও হওয়ার সুযোগ মানে চান্স আছে, সেটাই বলছি ঝুঁকি আছে। যে এখানে যারা আমরা বড় বড় কর্পোরেটের মালিক তারা হয়তো আমাদের কর্পোরেটের সুনাম রক্ষা করার জন্য, গুডউইল ঠিক রাখার জন্য আমরা তো লস হলো ঠিক আছে আর 2টা বিল্ডিং করে না ব্যবসা করলাম শেষ করে দেবো। বাট যার পুঁজি হয়তো একটা বিল্ডিংয়ের টাকা, সে কিন্তু কাজটা শেষ করতে পারবে না, কারণ সে জানে আমি শেষ করে হ্যান্ড ওভার করতে গেলে আমার যে টাকা লাগবে সেই পুঁজি আমার নাই। কারণ সে প্ল্যান করছিল যে 8,000 টাকা সেল করেছে, 6,000 টাকা কস্টিং হবে বা 7,000 টাকা কস্টিং হবে, 1,000 টাকা লাভ করবে। এখন কস্টিং তার 11,000 টাকা, বেশ ছিল 8,000 টাকা, তার লাভ কোথায় তার জিপি কোথায়, এনপি কোথায়? তো সে কিন্তু শেষ করবে না বিল্ডিং, এবং সে কিন্তু অনেকে কিন্তু পালিয়েও যাবে। তো তখন হবে কি, এই যে কাস্টমারের সাথে আপনার হ্যাসেল তৈরি হবে, পরিবেশটা নষ্ট হবে, দিন শেষে রেহাবের দোষ, রেহাব প্রেসিডেন্টের দোষ। তো এই জায়গাগুলো সরকারকে অ্যাড্রেস করা দরকার ছিল, সেটা করে নেই। উপরন্ত রাষ্ট্র কী করেছে, নতুন আরেকটা ট্যাক্স বসাইছে, সেটা হচ্ছে ক্যাপিটাল ট্যাক্স। আচ্ছা, 15%। সেটা হচ্ছে ল্যান্ড ওনার যারা আছেন, এই ল্যান্ড ওনার যে সাইনি মানি পায়, কথা আপনার একটা প্লট আছে উত্তরাতে, আপনি আমাকে দিচ্ছেন 1 কোটি টাকা সাইনি মানি, এই সাইনি মানির উপরে 15% ট্যাক্স দিতে হয়। মানে 1 কোটি টাকা ক্ষেত্রে আপনি কিন্তু 1 কোটি পাচ্ছেন না, আপনাকে সাথে 15 লাখ টাকা গভর্নমেন্ট ফান্ডে জমা দিতে হবে, 85 পেলেন। এরপরে আপনি যে ফ্ল্যাটটা পাইলেন আপনার অংশের, আপনি বেচা কিনা করেন আর না করেন, আপনি নিজে ব্যবহার করেন বা আপনার ছেলেকে দেন, ওইটার উপরে আপনাকে আরও 15% ট্যাক্স দিতে হবে। ইজ ইট পসিবল? আপনি চিন্তা করেন, আপনার টাকা যদি থাকতো তা আপনি নিজে বিল্ডিং করতেন। সেটাই। আবার যদি আপনি বিক্রি করছেন, কোশ্চেনের দাম কত হবে? তাহলে গভর্নমেন্ট যে 15% ট্যাক্স নেবে, তাহলে দাম কত হবে? ওটা রাষ্ট্র নির্ধারণ করবে, রাষ্ট্রের কর্মকর্তারা নির্ধারণ করবে। এখানেও কিন্তু এটা যেটা রাষ্ট্রে হচ্ছে, অহরহ অসাধু কর্মকর্তারা যে হ্যাসেলটা তৈরি করতেছে সেটা করবে। কিন্তু দাম যদি অ্যাকচুয়াল 10 কোটি হয়, ওই যে বলবো যে আপনার এটা দাম 40 কোটি আছে, কী হবে? ওনাকে ম্যানেজ করতে হবে, তাহলে উনি 5 কোটি লিখে দেবে। এই যে ঘুষের কারবার চলবে এক। আর যদি অ্যাকচুয়ালটা 10 কোটি লেখে, তাহলে 10 কোটির উপরে হলো 1.5 কোটি ট্যাক্স আমি দিবেন কোথা থেকে? কারণ এটা কি আপনার মৌজাবেলের উপরে বা অন্য কোনো এরকম কোনো ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেয়া নাই? না। এখন আসেন যে এই যে 1.5 কোটি টাকা আপনি দিবেন কোথা থেকে? তাহলে আপনাকে আপনার অংশের ফ্ল্যাট সেল করে দিতে হবে। তাহলে রাষ্ট্র কি সেই ব্রিটিশ বেনেদের মতো কি তার বাড়ির টিনের চাল খুলে নেবে বা জমি বিক্রি করে টাকা ট্যাক্স নেবে? আমি বিষয়টাকে স্পষ্ট করে স্ট্রংলি অনেক জায়গায় বলেছি, ভয়েসটা রেজ করেছি যে রাষ্ট্র কেন করবে এটা, রাষ্ট্র সেবা দেবে। এরপরে আসেন, আমি কনসিকুয়েন্স বলতেছি। জি। এখন এই ট্যাক্সটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, কিন্তু স্টিল কিন্তু বাজেটে ওইটা রয়ে গেছে। এইটার কনসিকুয়েন্স কী হবে বলে দিই। একটা হচ্ছে যে ধরেন আপনার তো যদি টাকা না থাকে, আপনি চিন্তা করবেন যে ফ্ল্যাট সেল করে দেওয়ার থেকে বেটার আছে আমি ডেভেলপমেন্টে যাবোই না, তাহলে আমি আমার যা আছে আমি টিন শেড করে থাকবো, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা যদি বড় হয় তাহলে তারা বাড়ি টাড়ি করে নেবে, তাহলে ডেভেলপমেন্ট সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। 1 2 নম্বর কনসিকুয়েন্স কী হবে, আপনি ল্যান্ডওনার এসে বলবে যে ভাই আমি অত কিছু বুঝি না, ট্যাক্সও বুঝি না, ভ্যাটও বুঝি না, সব দায়িত্ব আপনার, আপনি আমার কী দিবেন বলেন। সেটা যদি হয় তখন দাম কি আরও বেড়ে যাবে না? অবশ্যই। তাহলে এখনই 8,000 টাকার ফ্ল্যাটটা হয়ে গেছে 11,000, আর ওইটা কিন্তু আরও 1,000 বাড়ে 12,000। তাহলে কি মধ্যম আয়ের মানুষগুলো আর নিম্ন আয়ের মানুষগুলো, তাদের সারা জীবনে একটা স্বপ্ন ছিল যে সে একটা মাথা গোঁজার ঠায় একটা ফ্ল্যাট বা একটা বাড়ির মালিক হবে, তার এই স্বপ্নটা কি অধরাই থেকে যাবে না? আপনারা তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছেন, অন্যান্য আরও বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা করেছেন, সেই জায়গায় কি বার্তাটি দিয়েছেন আর কি আশ্বাস পেলেন? আমরা আমি দায়িত্ব নেওয়ার পরের থেকেই ধরেন 100 দিন হয়নি এখনও, এই কয়দিনের মধ্যেই আমরা পুরো কোর্সটাই কমপ্লিট করেছি। যদি ওয়াসাতে শুরু করে আমি যে ওয়াসাতে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই পুরো সিস্টেমে আমরা কিন্তু মিটিংগুলো শেষ করেছি। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, সেখানে আমরা আমি যারা প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি অসম্ভব ভালোভাবে আমাদেরকে এন্টারটেইন করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের সাথে কথাবার্তা, ইন্টারাকশন, এসব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু মানে প্রত্যেকের ধারণা থাকে যে 20 বছর আগের তারেক জিয়া আর আজকের প্রধানমন্ত্রী তারেক জিয়া আমার কাছে ফর ডিফারেন্স মনে হয়েছে। ওই জন্য ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যথেষ্ট সময় দিয়েছেন এবং পুরো আমাদের বক্তব্যটা আমরা বলেছি সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে, এবং আমরা আজকে কোনো দাবি দেওয়া নিয়ে আসিনি,
আমি যেখানে গেছি একটা কথা স্পষ্ট বলেছি যে আমি সোকল আর পাঁচটা ট্রেড বডির মতো ট্রেড বডি নেতা হিসেবে কোনো দাবি দেওয়া নিয়ে কথা বলতে আসিনি। আমি দেশের সাথে, জাতির সাথে, আবাসন সেক্টরের স্বার্থে কিছু প্রস্তাবনা আপনাকে দিতে চাই। উনি ওয়েলকাম জানালেন যে ভাই আপনি বলেন। আমি তখন ওনাকে 6টা প্রস্তাবনা দিয়েছি। এর মধ্যে একটা হচ্ছে ড্যাপ এবং বিধিমালা কারেকশন করতে হবে। ড্যাপ ইজ ফর ঢাকার জন্য শুধুমাত্র, সেটাও এখন বাস্তবে নাই। কি জন্য? আপনি বিগেটার ড্যাপ যেটা করা হয়েছে 22 সালে বিগত সরকার সরকারের আমলে, সেই ড্যাপের পরে কিন্তু অলরেডি 2টা অথরিটি হয়ে গেছে, একটা হচ্ছে নারায়ণগঞ্জে, একটা হচ্ছে গাজীপুরে। তার মানে ড্যাপ কিন্তু ছোটো হয়ে গেছে, তার মানে ওই বিধিমালা আসলে কার্যকর নয়। এবং এই ড্যাপের মধ্যে অনেকগুলো অসঙ্গতি রয়েছে, অনেকগুলো বৈষম্য রয়েছে, অনেকগুলো ভুতুড়ে কারবার রয়েছে। আমি এক্সাম্পল দিই। ভুতুড়ে কারবার কি? 14 তলা বিল্ডিংয়ের উপর দিয়ে রাস্তা দেখা রাখছে, এটা কি বাস্তব সম্ভব হবে? হবে না। বৈষম্যটা কি? মিরপুর ডিওএইচএস এর 4 তলায় আপনি 8 তলা 9 তলা বিল্ডিং করা যায়। আগে 8 তলা ছিল, এখন বোধহয় 9 তলায় বন্ধ করতেছে। ঠিক তার ওয়ালের পাশে ধরেন আপনি সাধারণ নাগরিক, সাংবাদিক, আপনি একটা বাড়ি করবেন, 4 তলা বেশি করা যাবে না। হাউ ফানি! ডিএইচএস করা যাবে কিন্তু এখানে করা যাবে না। কোন দেশে বাস করি আমরা? এই যে বৈষম্য, আমরা বলছি নো, এটা হতে পারে না, এটা চলতে পারে না, সব জায়গায় থাকতে হবে। এটা হচ্ছে ড্যাপের ক্ষেত্রে বলছি। আর ড্যাপ ইজ ফর ঢাকা, মানে ওদেরকে বললাম যে আপনি তো শুধু ঢাকা না, আপনি সারা বাংলাদেশের প্রাইম মিনিস্টার, আমিও সারা বাংলাদেশের ড্যাপের দায়িত্বে আছি। আপনাকে সারা বাংলাদেশটাকে জোনিং করতে হবে। আমি বলেছি মনে রাখবেন, বাংলাদেশের যে পপুলেশন এখন 18 কোটি আছে, বাংলাদেশের গ্রোথ রেট কিন্তু পজিটিভ। এই পপুলেশন 2025 সালে 2050 সালে 25 কোটি হবে, 2001 সালে 35 কোটি হবে। তাহলে আপনাকে ভাবতে হবে এই 35 কোটি মানুষের আবাসন দিতে হবে, একই সাথে খাদ্যের ব্যবস্থা করতে হবে। আমি স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশের 1 ইঞ্চি কৃষি জমি আর নষ্ট করা যাবে না, এবং গোটা বাংলাদেশটাকে জোনিং করতে হবে, একদম ফিক্স করে ফেলতে হবে, যেটা মালয়েশিয়াতে আছে, ব্যাংক, আমি কাছের দেশগুলো, থাইল্যান্ডে আছে, সিঙ্গাপুরে আছে, যারা জোনিং করে ফেলছে গোটা দেশটা। কারণ হচ্ছে 18 কোটি মানুষ, 135 কোটি হবে, কিন্তু এই হারে কিন্তু দেশের জমি কিন্তু বাড়বে না, এরিয়া কিন্তু বাড়বে না, এরিয়া কি ফিক্স, বরং কমে যাবে। আমি বলেছি যে আপনি পরিষ্কার করে মোটা দাগে 5টা ভাগে ভাগ করেন। দিস ল্যান্ড ফিক্স ফর এগ্রিকালচার, দিস ল্যান্ড ফিক্স ফর হাউজিং, দিস ল্যান্ড ইজ ফর ইন্ডাস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফরেস্ট্রি, অ্যান্ড দিস ল্যান্ড ইজ ফর ওয়াটার বডি। ফিক্স করে ফেলান। এরপরে আসেন এই যে কৃষি জমি, যেটা আমি কৃষি বিজ্ঞানী ওনাকে বলছি, এডিশনাল কথাটা বলেছি, কৃষি বিজ্ঞানীদের ডেকে বলেন যে এখন যে জমি পাচ্ছে এই জমিটাই থাকবে, বাড়বে না, কমে যেতে পারে, বাট আমি চেষ্টা করে না কমে। কিন্তু এই জমিতে 18 কোটি মানুষ খাওয়ার ব্যবস্থা হয়, খাদ্যের ব্যবস্থা হয়। এই সেম জমি চাষ করে 35 কোটি মানুষকে খাবার দিতে হবে, সেই প্রজেক্ট তুমি বের করো। সেম ওয়েতে আমি বললাম আবাসন আমরা যেটা দেবেন, আবাসন সেক্টর লোকদের ডেকে বলেন, এদেশের ইঞ্জিনিয়ারদের ডেকে বলেন, প্রকৌশলী আছে, আর্কিটেক্ট আছে, প্ল্যানার আছে, সবাইকে ডেকে বলেন ল্যান্ড ইজ ফিক্স। তুমি এখন 18 কোটি মানুষকে মাথা কথা ঠাই দিয়েছো, ওই জায়গার মধ্যেই 35 কোটি মানুষকে বসবাসের ব্যবস্থা করতে হবে। তাহলে সুযোগটা কোথায়, স্কোপটা কোথায়? আমি একটাই বলেছি যে আপনি এই যে আপনি ড্যাপের নামে, ঢাকাকে নান্দনিক করার নামে আপনি 1.5 তলা 2 তলা 3 তলা বিল্ডিংয়ে পারমিশন আল্লাহর রাস্তে বন্ধ করেন। আপনি পাশের দেশ দেখেন, হংকং দেখেন, আপনি সিঙ্গাপুর দেখেন, আপনি কুয়ালালামপুর দেখেন, আমি আমেরিকার উদাহরণ দিইনি, ইউরোপের উদাহরণ দিইনি, আপনি ব্যাংকক যান, ওখানকার বাচ্চা বিল্ডিংয়ে 40 তলা আছে, হংকং আপনি দেখেন। তাহলে হোয়াই নট বাংলাদেশ? আপনি এখানে, আমি বলছি যে কোনো ফাটটার বুঝি না, আপনি হাইট রেস্ট্রিকশন তুলে দেন। হ্যাঁ, কিছু স্পেসিফিক জায়গা আছে, সেন্সিটিভ জায়গা আছে, যেমন ধরেন এয়ারপোর্ট, যেখানে প্লেন ওঠানামা, এয়ার ফানেল, ওটা বাদ দেন। আপনি রাডার আছে, এরকম সেন্সিটিভ জায়গাগুলো বাদ দিয়ে বাকি গোটা দেশে আপনি হাইট রেস্ট্রিকশন তুলে দেন, যত তলা পারে ততলা বিল্ডিং করো, সমস্যা কোথায়? আমি তো আপনার এক্সাম্পল বলি, এটা নিয়ে 2টা প্রতিক্রিয়া। আমি সাংবাদিক প্রশ্ন করি আমাকে যে ঢাকা শহরে কি 100 তলা বিল্ডিং করা সম্ভব? আমাদের মাটি তো খারাপ, ডেবে যাবে। একদম সম্পূর্ণ বোকাস কথা। আপনি দেখেন নেদারল্যান্ডের মতো দেশ, যারা সমুদ্রের থেকে সি লেভেল থেকে 6 ফিট নিচে, সেখানে 100 তলা বিল্ডিং আছে। ভিয়েতনাম সি লেভেল থেকে মাত্র 3-4 ফিট উঁচা দেশ, সেখানেও কিন্তু বিল্ডিং আছে 100 তলা। বাংলাদেশের ডাববে কেন? আচ্ছা, একটা এক্সাম্পল দিই, মতিঝিলে কি 40 তলা বিল্ডিং হয়নি? এরপরে আর অনেকগুলো পাস হয়েছে, 45 তলা 50 তলা পাস অলরেডি হয়েছে, কাজ শুরু হয়েছে। তো মতিঝিলের সিটি সেন্টার তো 40 তলা আন্ডারগ্রাউন্ড সহ, তো সেটা কি ডেবে গেছে? জানি তো। তাহলে সরকারের উচিত ছিল এই বিল্ডিংয়ের পরে বলা যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত রাস্তার 2 পাশে সবগুলো বিল্ডিং মিনিমাম 40 তলা হতে হবে, এবং এটা সরকার নান্দনিক ডিজাইন করে দিত, এটা কালার বলে দিত। তাহলে আপনি বলেন একজন সাংবাদিক হিসাবে, তাহলে সমস্ত ব্যাংক, সমস্ত বিমার অফিস সহ সমস্ত বলবো না, অসংখ্য বাণিজ্যিক ফার্মের অফিসগুলো ওখানে ধরে যেত না? এবং ওই যে রাস্তাটা ব্যাংক পাড়া, এটা একটা নান্দনিক পাড়া হতো, বিদেশিরাও দেখতে আসতো। সেটা না করে কীগুলো আইন করতেছে যে ওখানে 10 তলা বিল্ডিং করা যাবে না।
তাহলে 40 তলা অলরেডি বিল্ডিং আছে, পাশে যদি 10 তলা হয় ওটা কি ভাগাড় হবে না? না, ওখানে তো আরো দোতলা তিনতলা বিল্ডিংও আছে। হ্যাঁ, ওই ডাস্টবিন ধুলাবালি সেটা তো আগে থেকেই করছে, কিন্তু নতুন করে করার ক্ষেত্রে যে বর্গ দেওয়া হচ্ছে 10 তলা উপরে করা যাবে না, 12 তলা করা যাবে না, 16 তলা করা যাবে না, কেন? হোয়াই? আমার কথা স্পষ্ট, এটা যদি না করেন, এই কাজটা যারা করেছেন আমি বলবো তারা দেশের ভবিষ্যৎ চিন্তা করেন নাই, তারা ফিউচার চিন্তা করেন নাই। দুর্ভাগ্য, আমি গভর্নমেন্ট চাকরি করেছি 54 বছর এই রাষ্ট্রে, লং টার্ম কোনো প্ল্যানের চিন্তা কেউ করেনি। আজকে যে রোম দেখছেন আপনি, আজকে যে প্যারিস দেখছেন আপনি, এটা 100 বছর আগে 200 বছর প্ল্যান করেছে তারা, যে আফটার 200 ইয়ার্স ওই দেশের পপুলেশন কী হবে, নিডস কী হবে, সেটাকে অ্যাড্রেস করে তারা কিন্তু তাদের শহরটাকে সাজাইছে। আর আমরা সরকার দেখেছি বিগত 54 বছর ধরে তারা 5 বছরের জন্য ক্ষমতায় এসে প্রথম 3-4 মাস প্ল্যানিংয়ে যায়, বুঝতে যায়, আর পরের 6 মাস মিছিলে যায়, বলে দেওয়া 4 বছরের প্ল্যান। ইভেন বর্তমান সরকার দেখেছি তারা শর্ট টার্ম প্ল্যান চিন্তা করতেছে, 4 বছরে কী করা যাবে তারা চিন্তা করতেছে। নো, একটা নেশনকে 4 বছর কিছু করা যাবে না। ইউ হ্যাভ টু মেক এ 100 ইয়ার্স প্ল্যান, ইউ হ্যাভ টু মেক এ লং টার্ম প্ল্যান। আদারওয়াইজ এই জাতিকে, নেশনকে কিন্তু আপনি আবাসন দিতে পারবেন না। আর আবাসন যদি এইভাবে করেন তাহলে গোটা দেশটা আবাসন হয়ে যাবে, তাহলে মানুষ না খেয়ে মারা যাবে। এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এই কথাটা আমি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, উনি হাইলি অ্যাপ্রিসিয়েট করেছেন, আমাদেরকে পজিটিভ কথা বলেছেন, এবং একই সাথে উনি কিন্তু সাথে সাথে পূর্তমন্ত্রী বাসায় ছিলেন, তাকে বলেছেন, উনি বলেছেন আমরা ড্যাপ কারেকশন অলরেডি কমিটি করেছি এবং ড্যাপটা অলরেডি রিভাইজ হবে। আমি বলেছি ড্যাপ হোক, একই সাথে ন্যাশন ওয়াইড জোনিং জেলাটা করার কথা আমি বলেছি। একই সাথে আপনি দেখেন ছোট্ট একটা ঢাকা শহর, প্রায় 3 কোটি মানুষ বাস করে, এক্সাক্ট পরিসংখ্যান কেউ বলতে পারবে না, কারণ প্রতিদিন যে হারে লোক ঢুকছে আর বেরোচ্ছে। এই শহর তো লোড নিতে পারছে না, ইউ হ্যাভ টু বি ডিসেন্ট্রালাইজড। আমরা বলেছি এটা ইজিলি সম্ভব। আমি এক্সাম্পল দিয়েছি, আপনি কুয়ালালামপুরের পাশে দেখেন সানরাইজ সিটি আছে, এখন পাশে না, এখন মিলে গেছে। এই সানরাইজ সিটিটাই ডেভেলপ করা হয়েছে প্রাইভেট সেক্টর থেকে, যার মধ্যে ইউনিভার্সিটি, 5 স্টার হোটেল, বিদেশি ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হসপিটাল, এভরিথিং আছে। আমি বলেছি আপনাকে সুযোগ দেন, আমরা গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, এই যে সারাউন্ডিং যে সিটিগুলো আছে, এই সিটিগুলোকে আমরা নতুন করে সাজা দেবো আপনাকে। হ্যাঁ, বাংলাদেশে অনেক বড় ডেভেলপমেন্ট না, আমরা তো দরকার আমরা সিন্ডিকেট করবো, 10টা-20টা ডেভেলপ মিলে আমরা এই কাজটা করবো, ওয়েল প্ল্যান্ড একটা সিটি তৈরি করবো, যার মধ্যে একটা ঢোকার পরে 1 বছর না বেরলেও তার কোনো সমস্যা হবে না। ওখানে সব হবে, নাগরিক সুবিধা যা আছে সব কিছু দিয়ে তৈরি করা হবে। রাষ্ট্রকে 2টা কাজ করতে হবে, আমি বলেছি পিপিপি কনসেপ্টে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। আপনি একটা ল্যান্ড সিলেক্ট করে দেন, নাম্বার 1। নাম্বার 2, ওই সিটিতে বাস করার পরে ওখান থেকে একটা মেট্রো কানেকশন দিতে হবে, যাতে করে সে সচিবালয়ের জন্য আধা ঘন্টা আসতে পারে এবং অফিস শেষ করে আধা ঘন্টার জন্য ফিরে যেতে পারে। এই সাপোর্টটা রাষ্ট্রকে দিতে হবে, আর কিছু লাগবে না। বাকি ইনভেস্টমেন্ট আমরা করব। এবং আপনি যেটা চিন্তা করছেন যে অ্যাফোর্ডেবল প্রাইজে আপনি যেটা বিল্ডিংয়ের কথা বলছেন, জি, সেই বিল্ডিংটা আমরা দিতে পারি। কেন? আজকে আমি আসছি, অ্যাফোর্ডেবল বিল্ডিং কিভাবে পাওয়া যাবে সে বিষয়টি শুনবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি রিহ্যাব প্রেসিডেন্ট ডক্টর আলী আফজালের সাথে। আমরা আরও কথা বলবো, একটা নিয়মমাফিক বিরতি নিতে হবে, ফিরছি এক্ষুনি। আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর আলী আফজাল, যে বিষয়টি বলছিলেন অ্যাফোর্ডেবল প্রাইজে, এটি তো আসলে মধ্যবিত্তের সবচেয়ে বেশি চাওয়া, সেই জায়গাটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আমরা সেটাই করতে, প্রধানমন্ত্রী বারবার বলেছেন যিনি জনগণের জন্য অ্যাফোর্ডেবল হাউজিং দিতে চান। সেক্ষেত্রে আমরা যে প্রস্তাবটা দিয়েছি সিম্পল, আমি ক্যালকুলেশন দেখা দিচ্ছি আপনাকে। আজকে ঢাকা শহরে যদি গুলশানে একটা জমি চিন্তা করেন, মিনিমাম 10 কোটি টাকা কাঠা বিক্রি হয়। এবার যদি মিরপুর চিন্তা করেন, সেখানে কিন্তু 1 কোটি টাকা কাঠা হয়ে গেছে। উত্তরা যদি বলেন 1 থেকে 2 কোটি টাকা কাঠা হয়ে গেছে, এবং পাওয়া যাবে না। কিন্তু আমি যে সিটির কথা বলছি সব জায়গায় কিন্তু লেস দেন 10 লাখ টাকায় কিন্তু কাঠা পাওয়া যাবে। এই যে মানিকগঞ্জে, মুন্সিগঞ্জে, নরসিংদীতে পাওয়া সম্ভব এটা কিন্তু। তাহলে কী হলো, আপনি শুধু ল্যান্ড কস্টে কিন্তু 100 গুণ কমে গেল। তাহলে সিম্পলি কিন্তু বিল্ডিং খরচ একই হবে, বা ল্যান্ডের যে কস্টিংটা সেটা কিন্তু 100 গুণ কমে গেল। সো অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে তখন চলে আসবে। এখন রাষ্ট্র যে ল্যান্ডটা দিচ্ছে, সেই ল্যান্ডের তো টাকাই আমার লাগছে না, ওই 10 লাখও লাগতেছে না। রাষ্ট্রের লাভটা কি? রাষ্ট্র তো দিন শেষে জনগণের সেবা দেবে, তাই না? রাষ্ট্র ইনশিওর করতে চায় যে নিম্ন আয়ের মধ্যমের মানুষগুলো যেন মাথা গোঁজার ঠাঁই পায়। রাষ্ট্র তো মূল কাজ তো এইটাই, তো সেটা তো পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে প্রাইভেট সেক্টর চিট করবে কিনা, প্রতারণা করবে কিনা, সেই জায়গায় তো রাষ্ট্রের ইঞ্জিনিয়ার আছে, প্রকৌশলী আছে, আমাদেরও ইঞ্জিনিয়ার আছে। দরকার হলে জয়েন্টলি বসে প্রাইস ফিক্স করবে যে তুমি ল্যান্ডটা ফ্রি পেয়েছো, কনস্ট্রাকশন খরচ এত, তোমার লাভ হচ্ছে এত, বিক্রি মূল্য এত। আমরা এগ্রি, প্রথম বলছে আমরা এগ্রি, কোনো অসুবিধা নেই, আমরা এই কাজ করতে চাই, জাতির সাথে, দেশের সাথে এই কাজটা আমরা করতে চাই। আরেকটি বিষয় বলতে চাই যে মূল সমস্যা হচ্ছে যে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট বিগত 2 বছরে কিন্তু লেস দ্যান 5%। তো প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট না হলে এই সেক্টর ফ্লারিশ করবে না। বিশেষ করে আবাসন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট তো জিরো,
লাস্ট 2 ইয়ার্সে কোনো ইনভেস্টমেন্ট হয়নি, আগেও হয়নি, মানে কমে গেছে। এখন আসেন যে আবারও বলি যে আবাসন সেক্টর কিন্তু আর পাশে ট্রেডের মতো নয়, এসে মানুষের এসেনশিয়াল নিডস, আপনি মাথা গোঁজার ঠায় রাষ্ট্রকে দিতে হবে দিন শেষে। এইখানে আমরা বলেছি যে 17% ইন্টারেস্টে ব্যাংক টাকা নিয়ে কোনোভাবেই সাশ্রয় মূল্যে আবাসন দেওয়া সম্ভব নয়। আমরা বলেছি যে সিঙ্গেল ডিজিটাল লোনের ব্যবস্থা করতে হবে ব্যবসায়ীদের জন্য। একই সাথে সারা দুনিয়াতে আমি বলেছি মাননীয় প্রধান, আপনি তো লন্ডনে ছিলেন, অনেক কষ্ট করে 17 বছর ছিলেন, আপনি অনেক কিছু শিখে আসছেন। ওইখানে যে কাস্টমারদের লোনটা 2 থেকে 3%, 1% সার্ভিস চার্জে বা ইন্টারেস্টে তারা করছে কি 20 থেকে 30 বছরের কিস্তিতে লোনটা দেয়। তা আপনি এত সৎ সাংবাদিক, আপনাকে 30 বছর কিস্তিতে লোন দেওয়া হয়, 30 মানে কত মাস সেই হিসাব করে দেখেন, দেখুন তো মাসের কিস্তি হচ্ছে 5,000 টাকা, এটা আপনার জন্য কিন্তু অ্যাফোর্ডেবল। কিন্তু একজন সচিবের বেতন হচ্ছে 78,000 টাকা, আর কিস্তি যদি 90,000 টাকা আসে, সে কি দিবে কীভাবে? তখনই কিন্তু অসাধু হয়ে যায় তারা, অসৎ হয়ে যায় তারা। আমি বলছি না যে সব মানুষ ইচ্ছা করে অসৎ হয়, কিছু মানুষ কিন্তু বাধ্যও অসৎ হয়। তাহলে রাষ্ট্র যখন তার একটা মাথা কথা ঠাই করে দেবে, রাষ্ট্র যখন তার একটা গাড়ি ব্যবস্থা করে দেবে এরকম লং টার্ম কিস্তিতে, সে কিন্তু তখন চিন্তা করে আমার তো গাড়ি ব্যবস্থা সরকার করেছে, আমার একটা মাথা কথা ঠাই সরকার করে দিয়েছে, সে কিন্তু ওই দিকে যাবে না যে বাকি যেটা আছে আমার ছেলে মেয়ে হালালভাবে চলার চেষ্টা করি। তো এই জায়গায় সরকারকে অ্যাড্রেস করতে হবে। এই প্রস্তাবগুলো দিয়েছেন, আমরা অলরেডি দিয়েছি ওনাকে দীর্ঘমেয়াদী, এবং একই সাথে এটাও বলেছি আমরা যে রাষ্ট্র যেন ব্যবসা না করে। উনি কথাটাকে মানে খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করে উনি কথা, আমরা তো একটু পলাইটলি বলেছি, উনি এটাকে স্ট্রংলি বলেছেন মন্ত্রীকে অ্যাড্রেস করে যে ওনার হুবু ল্যাঙ্গুয়েজ, আই ডোন্ট লাইক যে রাজুক এবং সরকার আবাসন ব্যবসা করুক, এটা প্রাইভেট সেক্টর করে আমরা নীতি সহায়তা দেবো, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। আমার সাথে যারা কলিগ সবাই হাততালি দিয়েছেন যে আমরা এটাই চাই, রাষ্ট্র এটা মাননীয় প্রধানমন্ত্রী এটা চান, আমরাও এটা চাই। এখন আসি ডিসেন্ট্রালাইজ, যারা মাননীয় প্রধানমন্ত্রী চান অ্যাফোর্ডেবল হাউস, একই সাথে ডিসেন্ট্রালাইজ চাচ্ছেন। আমি অনেকগুলো পরামর্শ দিয়েছি, আমি বিশেষ করে বাংলাদেশের গভর্নরের সাথে মিটিং হয় তখন আমি অনেকগুলো বিষয় বলেছি, তার মধ্যে একটা ছোট্ট টিপস বলেছিলাম যে আপনি যেটা ছোট্ট বুদ্ধি খাটান দেখবেন যে অনেক লোক আপনি দেশের ঢাকার বাইরে বাড়ি করবে। বলেন তো কী ব্যাপার? আপনি যে একটা কাজ করেন, একটা ফান্ড ক্রিয়েট করেন, সেটা কি যে 1% ইন্টারেস্টে টাকা দেওয়া হবে যদি উপজেলায় বাড়ি করে কেউ, আচ্ছা 2% ইন্টারেস্টে আমি টাকা দেবো যদি জেলায় বাড়ি করে, আর ঢাকায় করলে 9%। তাহলে দেখবেন অসংখ্য মানুষ তার চাকরি শেষে তার সৎ মানুষ, তার তো এখন বেকার জীবন, রিটায়ার জীবন, আচ্ছা ঠিক আছে আমার গ্রামে একটা বাড়ি করি, কারণ 1% ইন্টারেস্টে আমি টাকাটা পাচ্ছি। আপনি দেখেন চিন্তা করে, সিম্পল বিষয়টা, রাষ্ট্র একটু উদ্যোগ নিলে কিন্তু পারে। রাষ্ট্রের তো লাভ করা দরকার নয়, রাষ্ট্র তো বাণিজ্যিক সংস্থা না। তাহলে রাষ্ট্র তার টাকাটা ফেরত পাচ্ছে উইথ 1% ইন্টারেস্ট, আর লোকটা গ্রামে বাড়ি করলো। রাষ্ট্র তার টাকাটা ফেরত পাচ্ছে উইথ 2% ইন্টারেস্ট এবং সে বাড়িটা করলো জেলাতে করলো। তাহলে জেলাগুলো কিন্তু মানুষ বাড়বে, উপজেলাতেও মানুষ তার উপজেলায় থাকবে, একই সাথে যাদের অ্যাফোর্ড করার ক্যাপিটাল তারা ঢাকায় থাকবে। তো এই যে ছোট্ট একটা টিপস বললাম যে রাষ্ট্র যদি ফলো করে, এরকম অসংখ্য আছে, একটা বললাম, তাহলে কিন্তু এই যে আবাসন সেক্টরে ধসটা নামছে, এই ধসটা আমার জায়গার থেকে কিন্তু এটাকে ফিরে আনা যাবে। জি, আরেকটি বিষয়ে একটু অ্যাড্রেস করবেন কিনা, সেটি হচ্ছে যে যারা কিস্তিতে ফ্ল্যাট কিনে, আমরা দেখি যে এই প্রবণতা বিশেষ করে মধ্যবিত্ত যারা তাদের উদ্দেশ্যে বলবেন কিনা যে তাদেরকে আসলে কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হয়? কারণ অনেকের ভেতরেই এই ধরনের শেষমেশ যে দেখা যায় নানা রকম প্রতারণারও শিকার হয়, তারপরে শেষ পর্যন্ত যে কিস্তি দিতে পারে না, অনেক রকম সমস্যা তৈরি হয়, সেই বিষয়টা একটু আলোকপাত করুন। প্রথম কথা হচ্ছে আমি অস্বীকার করবো না যে আমার 1809 জন রেজিস্টার্ড মেম্বারের সকলেই ভালো, এই গ্যারান্টি দিতে পারবো না। যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবো না তার 18 কোটি মানুষের সবাই ভালো মানুষ। তো আমাদেরও ব্যবসায়ীর মধ্যে কিছু খারাপ মানুষ আছে এবং তারা প্রতারণা করে না তাও না, তারাও করেছে। রিহ্যাবের তালিকাভুক্ত আছে কতজন? 1809 জন। 1809 জন। আর মোট ব্যবসা করছে কতজন? সারা দেশে প্রায় 8,000-এর মতো। তাহলে এই এত বড় সংখ্যক যে রিহ্যাবের বাইরে আছে, এটাকে কি এই ছাতার ভেতর আনার কোনো পরিকল্পনা? এই জায়গাটায় আমরা কিন্তু স্ট্রংলি আমি আসার পরে ভয়েস রেজ করেছি যে রাষ্ট্রকে বলেছি যে আপনি যদি তার রিহ্যাব মেম্বার না হয় আমি কিন্তু কিছু করতে পারবো না। আমি শুধু ধরতে পারবো যে প্রতারণা করেছে সে রিহ্যাব মেম্বার, সে ধরলে সে আমার কাছে আসবে। যে রিহ্যাব মেম্বার না, সে তো আমার কাছে আসবে না। যার জন্য প্রথমে প্রস্তাব দিয়েছি যে আপনারা বাংলাদেশে আবাসন ব্যবসা করতে হলে রিহ্যাব মেম্বার হতে হবে। যেমন ধরেন বিজিএমির ব্যবসা, বিজিএমি মেম্বার ছাড়া এক্সপোর্ট ইম্পোর্ট কোনোটাই করতে পারে না। ফলে কোনো খারাপ কাজ করলে, ওয়াকাম করলে বিজিএমকে ধরতে পারে। আমি বলেছিলাম বেতন বলি যে কোনো কিছুতে বিজিএমি যে রিহ্যাব যারাই আবাসন ব্যবসা করে তাকে রিহ্যাব মেম্বার হতে হবে। এবং যে এখন 13টা অথরিটি আছে, এই 13টা অথরিটি যদি প্ল্যান নিতে হয় তাহলে তাকে অবশ্যই রিহ্যাবের মেম্বার হতে হবে। কিন্তু এক্ষেত্রে আবার যারা মেম্বার হয়নি তাদের কিন্তু এক ধরনের আক্ষেপ আছে বা অভিযোগ, যেটি আমরা বলি সেটিও একটু যদি আপনি পরিষ্কার করেন যে রিহ্যাবের মেম্বার হতে হলে যে ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, বিশেষ করে একটা বড় অঙ্কের টাকাও নাকি তাদেরকে দিতে হয়, যে এইসব বিষয়গুলোর কারণে তারা মেম্বার হতে আগ্রহী হয় না, এই বিষয়টি কি আসলে কতটা স্পষ্ট করবেন? ইট ওয়াজ, আমি অস্বীকার করছি না,
বাট আশা করি এখন ওই ধরনের যে এক্সট্রা টাকা লাগবে, প্রতারণা, চিটিং, এটা বন্ধ হয়ে গেছে, ওই যুগ শেষ। আচ্ছা, এক। দ্বিতীয় হলো যে আমি এখন আসি যে আমাকে মাননীয় মন্ত্রী জিজ্ঞেস করেছেন, মানে সচিব জিজ্ঞেস করেছেন যে এটা যদি মেম্বার হয় তাহলে তো রিহাবের লাভ, রিহাবের ইনকাম বেড়ে যাবে, সরকারের কী লাভ? আমি বলি, দেখেন সরকারের লাভ হচ্ছে এখানেই, আমি কিন্তু আমার সংগঠন লাভের জন্য আপনার কাছে আসিনি, আমি আসছি দেশের স্বার্থে আসছি। যে ও যদি রিহাব মেম্বার হয় এবং আপনার রাষ্ট্রের আইন থাকে রিহাব মেম্বার ছাড়া রাজুক প্ল্যান দেবে না, নট অনলি রাজুক ছাড়াও কিন্তু আরও 12টা অথরিটি আছে, রাইট, এই সব জায়গায় আমি বলেছি, আপনি বলে দেন রিহাব মেম্বার ছাড়া প্ল্যান দেবে না। তাহলে ও যদি কোনো অকাম করে, প্রতারণা করে, সিম্পলি আমি করবো কি, তাকে ডাকবো, একটা মেডিয়েশন সিল অলরেডি গঠন করেছি আমরা দায়িত্বে আসার পরেই একটা Mediation cell মেডিয়েশন তো আগেও ছিল। আগেও ছিল, বাট আপনি যেটা বলেছেন আমি Function ওইদিকে যাচ্ছি না, ফাংশন করেছে নেগেটিভলি। আচ্ছা, তো সেই জায়গায় আমরা স্ট্রং মেডিয়েশন টিম করেছি। এখন ও যদি রিহাব মেম্বার হয় এবং তাকে ডাকলে, সে কিন্তু এই রাষ্ট্রের আইনটা যদি করে, সে কিন্তু ডাকলেই দৌড়াবে, কারণ সে জানে যে রিহাব তার মেম্বারশিপ বাতিল করে দেয়। আমার ক্ষমতা তো, আমি তো পুলিশ না, আমি তো কোর্ট না যে তারা জেল দিয়ে দেবো, আমার একটা ক্ষমতা আছে, আমি তার মেম্বারশিপ বাতিল করা। আর ও যদি মেম্বারশিপ বাতিল হওয়ার পর ব্যবসা বন্ধ হয়ে যায়, তার রিজিক বন্ধ হয়ে যায়, সে কিন্তু আমার কথা শুনতে বাধ্য হবে। যখন তাকে ডাকবো, সে দৌড়ায় আসবে, এসে বলে না স্যার ঠিক আছে, আমি যেটা হয়েছে আমি ঠিকঠাক করে আপনাকে 2 মাসের মধ্যে রিপোর্ট দিচ্ছি। অলরেডি আই ডিড ইট সিড সেক্টরে, এই যে বীজ যেটা আছে কৃষিতে, এখানে এই সমস্যাটা ছিল একসময়, ফার্মারদের সাথে বীজ নিয়ে প্রতারণা করতো, চিট করতো ব্যবসায়ীরা, এটা নিয়ে অসংখ্য মামলা হতো এবং সেখানে ম্যাজিস্ট্রেট যেত, পুলিশ যেত, অনেক ঘটনার ইতিহাস আছে এবং আপনাদের মিডিয়া কিন্তু প্রতিদিনই এই নিউজ থাকতো, বাট লাস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্স দেখে কোনো নিউজ নাই। এটার একটাই কারণ হচ্ছে, আমি যখন ওটা দায়িত্বে গেছি, আমি রাষ্ট্রের কাছে এই কথাটা বলেছিলাম যে আপনি আমাকে এই সুযোগ দেন যে বিএসের মেম্বার না হলে, সিরিয়াসের মেম্বার না হলে সে বীজ ব্যবসা করতে পারবে না, সে আইপি পাবে না, ইম্পোর্ট পারমিশন পাবে না, বীজের ব্যবসা করতে পারবে না। প্রথম বলছি এটা আপনাদের লাভ কী হবে? আমি খালি সিনসিয়ারলি বলছি যে আর্নেস্ট রিকোয়েস্ট, আপনার দেওয়ার ক্ষমতা আছে, কাটার ক্ষমতা আছে, আমাকে অন টেস্ট 1 বছর দেন, আমি যদি দৃশ্যমান ওগুলো দেখাতে পারি তখন রাখেন, নাহলে বাদ দিয়ে দেন। আমি যখন শুরু করেছি তখন মাত্র মেম্বার ছিল 800, এখন বিএসএম চলে আসছে ওখান থেকে, বিএসএম মেম্বার হচ্ছে 19,000। আচ্ছা, কিন্তু কোনো পত্রপত্রিকায় 2 বছর লেখালেখি নাই, কারণ এখন সে জানে যদি বিএসের কথা না শোনে তার ব্যবসার লাইসেন্স বাতিল হবে, বিএসের মেম্বারশিপ বাতিল হবে, তার ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। সো যখনই ডাকি সে হাতে বাদে সে রিকোয়েস্ট করে, স্যার আমার 1 মাস সময় দেবো না, তুমি ফার্মারকে ডেকে নিয়ে আসো, ফার্মাররা সে বলবে যে আমি স্যাটিসফাই, আমি ক্ষতিপূরণ পেয়েছি, তা আমার বীজটা ঠিক আছে, তাহলে তোমাকে মাফ করা হবে। ঠিকই সে ফার্মারকে নিয়ে আসে, টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়ে আসে, ফার্মাসি বলে যে স্যার আমার কোনো অসুবিধা নাই, ওরে মাফ করে দেন। এতে করেছি সারা বাংলাদেশে বীজ ব্যবসাকে শৃঙ্খলা নিয়ে আসছি। আচ্ছা, আমি বিশ্বাস করি, মাননীয় সচিবকে বলেছি, মন্ত্রীমহলকে বলেছি, আপনি আমাকে সুযোগ দেন 1 বছরের জন্য, দরকার 1 বছর বাতিল করে দেন, ক্ষমতা তো আপনাদের হাতে আছে। আমি এই আবাসন ব্যবসাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। জি, আরেকটি বিষয় আপনি বলছিলেন যে মধ্যবিত্তের যে ক্রয় ক্ষমতার মধ্যে কেনার ক্ষেত্রে সেখানে সেকেন্ডারি মার্কেটের বিষয়টি আছে। এই জায়গায় কি আপনার কাছে যে নতুন ফ্ল্যাট একজন যেই টাকা দিয়ে কিনলো আর সেকেন্ডারি মার্কেটে ফ্ল্যাট কিনলো, মানে সেকেন্ডারি ফ্ল্যাট কিনলো যেটি ব্যবহৃত ফ্ল্যাট, যেটিকে আমরা বলি ইউজড ফ্ল্যাট, সেই জায়গাতে কি কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের একটা ভালো প্ল্যান আছে, রাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করি, রাষ্ট্র এখন একমত হয়নি। আমি এই জায়গাটা বলেই নিচ্ছি যে এখন পর্যন্ত আমি এটা আমার ব্যর্থতা বলছি না, আমি স্টিল ট্রাই করে যাচ্ছি যে আমরা একটা সেকেন্ডারি মার্কেট ক্রিয়েট করতে পারি। ইটস এ গুড অপরচুনিটি, খালি একটা সুযোগ রাষ্ট্রকে দিতে হবে। আপনি দেখেন, এক্সাম্পল বলি, গাড়িও তো সম্পদ, বাসাও সম্পদ। একটা ফ্ল্যাট কোটি টাকা হয়, একটা বাসাও কিন্তু কোটি টাকা হয়। একটা ফ্ল্যাট মিরপুরে 60 লাখ টাকা হয়, একটা গাড়িও 60 লাখ টাকা হয়। তাহলে 60 লাখ টাকা গাড়িটা সেকেন্ড হ্যান্ড যখন বিক্রি হয়, যার যে দামে বিক্রি হোক, তার কিন্তু আর রেজিস্ট্রেশন লাগে না, লাগে না, প্রথমবার কিনলে নতুন অথবা রিকন্ডিশন রেজিস্ট্রেশন লাগে, তখন নাম বদল করতে হয়, খালি নাম ট্রান্সফার করতে তাই না? আমরা বললাম যে আপনি ফ্ল্যাটে খালি এই পারমিশনটা দেন যে যখন প্রথমবার রেজিস্ট্রেশন খরচ সরকার পাইছে, সেকেন্ড টাইম যখন আমরা করতেছি আপনি রেজিস্ট্রেশন খরচটা না দিই, তার মধ্যে নাম বদলে একটা ফি নেন, ফিক্স করে দেন। তাহলে এই যে বিশাল রেজিস্ট্রেশন খরচ 1 কোটি টাকা মানেই হচ্ছে তার মিনিমাম 16 থেকে 18 লাখ টাকা রেজিস্ট্রি খরচ। অনেকে কিন্তু ওই হাসিলে যেতে চান না, বা ইভেন কম দামে কিনলেও ওই এলাকায় যে স্কোয়ার ফিট আছে, কারণ সেকেন্ডারি মার্কেটের কনসেপ্ট তো সরকার অ্যাকসেপ্ট করে নাই। তাহলে যখনই কেনা বেচা আগে হোক আর পরে হোক, নতুন হোক আর পুরনো হোক, আপনার কিন্তু মৌজারিটাই যেতে হবে। রাইট, তাহলে যে ফ্ল্যাটটি আপনি কিনলেনই হয়তো 20 লাখ টাকায় পুরনো ফ্ল্যাট, রেজিস্ট্রি খরচ যাবে 10 লাখ টাকা, সে কি মানবে? যে করবে? যার জন্য মার্কেটটা ডেভেলপ করতেছে না। আমরা বলছি, রাষ্ট্রকে বলছি আপনারা ডেভেলপ করেন, এতে রাষ্ট্রের লস হবে না, কারণ আপনি কিছুই পাচ্ছেন না। এখন আপনি কিছুই পাচ্ছেন না, আর যদি সেকেন্ডারি মার্কেটটা ক্রিয়েট করেন তাহলে তো আপনি কিছু পাবেন গাড়ির মতো। তাহলে এটা সেকেন্ডারি মার্কেট ক্রিয়েট করবে। এখন আমরা বোঝায় ছাড়তে পারিনি, আমার বিশ্বাস যে রাষ্ট্র এটাকে বুঝবে এবং অনুমোদন দেবে, দিলে কিন্তু এটা মার্কেট ক্রিয়েট হবে। এতে হবে কি, ওই যে নিম্ন মধ্যমের মানুষ, যেমন গাড়ির ক্ষেত্রে কী হয়, যার অ্যাফোর্ড করার কথা সে নতুন গাড়ি নিয়ে আসে, যে একটু কম সে রিকন্ডিশন কেনে, যার আরও কম, যেমন আমার যখন 2009 সালে চাকরি চলে যায়, আমি কি করব, পাজেরো কিনে অফিসে গেছি, ফিরে আসলাম হচ্ছে রিক্সায় করে, এসে পরে আমি 4 লাখ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনলাম অনলি।
তাহলে যার অ্যাফোর্ড করার ক্ষমতা কম আছে সে কী করে, এটা ফ্ল্যাট ওইভাবে সে একটা পুরনো ফ্ল্যাট, আমার টাকা কম আছে, আচ্ছা ঠিক আছে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট বা থার্ড হ্যান্ড ফ্ল্যাট সে কিনবে, কারণ ফ্ল্যাট তো আর নষ্ট হয়ে যায়নি, হয়তো তার রং টং নষ্ট হয়ে সে আবার উঠে রং টং করে চলবে। তো এই মার্কেটটা ক্রিয়েট হয়নি। ইটস এ গুড প্রপোজাল, আপনি সুন্দর একটা প্রসঙ্গ নিয়ে আসছেন। ইটস এ রিয়েলি একটা গুড প্রপোজাল। এটা রাষ্ট্র যদি অ্যালাউ করে, এটা কিন্তু একটা ভালো সুযোগ আছে, ওই নিম্নয়ের মধ্যমের মানুষের মাথা গোঁজার ঠায়ের একটা ভালো স্কোপ আছে এখানে। আচ্ছা, আরেকটি বিষয় আপনি বলবেন কিনা, বাংলাদেশে অনেক সেক্টরেই আমরা দেখি পুঁজিবাজারে এনলিস্টেড হয়, কিন্তু এই আবাসন খাতের কোম্পানি কিন্তু আপনি বললেন যে রেজিস্টার্ডই আছে, মানে আপনাদের রিহ্যাবে নিবন্ধিত আছে প্রায় 1000, কিন্তু হয়তো হাতে গোনা 2-4টা বা 2-1টা কোম্পানি আছে। এটি আর না আসবার কারণটা কি আপনার কাছে কি মনে হয়? আসলে বাংলাদেশের আপনি জানেন যে যে কারণ কোনো ফান্ড তো রেইজ করতে হয়, ক্রিয়েট করতে যে হয়। কোনো ব্যবসার আসলে ফান্ডের সোর্স হলো দুইটা, মূলত পারিবারিক ফান্ড বাদ দিলেন মূলত দুইটা, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, আরেকটা হচ্ছিল ফাইন্যান্স মার্কেট। দুর্ভাগ্য বাংলাদেশে দুইটা ধ্বংস হয়ে গেছে। ফাইন্যান্স ব্যাংক বিমা, আপনি জানেন যে বাংলাদেশের হাতে গোনা হয়তো 3-4-5টা ব্যাংক ছাড়া অলমোস্ট সব ব্যাংকের টাকা তসরুপ করে চুরি করে নিয়ে চলে গেছে এবং ব্যাংকগুলো এখন দেউলিয়া, এখন খালি হয়ে গেছে। ব্যাংকে বিনিয়োগ সক্ষমতা তো নাই, বরং ব্যাংকে যারা টাকা রাখছে তারা নিজের টাকাটাই নিতে পারতেছে না। এখন আসেন ক্যাপিটাল মার্কেট সেম ওয়েতে ধ্বংস করা আছে বিগত শাসকের আমলে, টোটালি ডিস্ট্রয় করে দেওয়া আছে। একটা শেয়ারের দাম হয়তো 1000 টাকা ছিল, যারা কিনেছে ওই শেয়ারটা, ইভেন অনেক ব্যাংকও কিনেছে। আমি একটা ব্যাংকের খবর আমি জানি, তার 12,000 কোটি টাকা তার ব্যালেন্স শিটে দেখাচ্ছে শেয়ারে আছে, কারণ ক্রয় মূল্যই দেখাচ্ছে সে। বাট এখন যদি বিক্রি করে ওটার দাম কিন্তু 1000 টাকা শেয়ার এখন 10 টাকা হয়ে গেছে, তাহলে 100 গুণ কমে গেছে। তাহলে 12,000 টাকা শেয়ার 100 গুণ কমে কথা, এখন 120 কোটি টাকা তার দাম আছে। মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরই এই অবস্থা। এই হচ্ছে অবস্থা। তো সেই মার্কেটে যাওয়ার ক্ষেত্রে অনেকের আগ্রহ নাও থাকতে পারে। এখন তাহলে এটা পুঁজিবাজারকে মার্কেটটাই ঘুরে দাঁড়াতে হবে এবং এই যে ব্যবসায়ীদেরকে আস্থায় আনতে হবে, একসাথে পুঁজিবাজারের কাস্টমার যারা তাদেরকে আস্থায় আনতে হবে। এটা রাষ্ট্রের জন্য বিগ চ্যালেঞ্জ। আদারওয়াইজ এই মার্কেটে ফ্লারিশ করবে না। যেভাবে ভৌতিকভাবে বিগত সরকারের আমলে দাম বাড়ানো হয়েছে, কৃত্রিমভাবে দাম বাড়ানো হয়েছে, আমি বুঝি না। আমি একটা এক্সাম্পল বলতে, মহেশখালীতে আমার একটা ফার্ম আছে, কৃষি সল্ট লিমিটেড। আমার ওখানে একটা বড় ল্যান্ড 51 একর জমি কেনা আছে, 435 একর জমি গভর্নমেন্টে লিজ দেওয়া আছে। এর পাশেই একটা ফিশারিজ আছে, আমি নামটা না বলি, সেই ফিশারিজটা বন্ধ, কিচ্ছু নাই, এবং যেহেতু সল্ট এরিয়া টিনগুলো খুলে পড়েছে, ওই 10 টাকা শেয়ার 1400 টাকা বিক্রি হচ্ছে। এর আগেও এরকম হয়েছে। তার মানেটা কি? চিটাং ভেজিটেবল আমরা দেখেছি কোম্পানি বন্ধ, মানে আমি নামই বললাম যেহেতু আমি পুঁজিবাজার নিয়ে কাজ করেছি, মাঠে গেছি, আমরা দেখেছি ফ্যাক্টরি যখন বন্ধ তখনও এরকম বেড়েছে। এরকম বহু কোম্পানির ক্ষেত্রে আছে। ইভেন আপনি যেটি বলছিলেন যে অতিরিক্ত প্রিমিয়াম নিয়ে প্রথমেই যখন ওভারভ্যালুড হয়ে কোনো শেয়ার আসে, তখন তো আসলে আর ওর শেয়ারের কিছু করার থাকে না। আচ্ছা, আরেকটি বিষয়ে আপনার কাছে মনে হয় কিনা, আমরা তো স্মার্ট সিটির কথা বলছি, কিন্তু সিটিটা তো বাসযোগ্য করাও আমাদের দায়িত্ব, বা সেটিও একটি বিষয় পরবর্তী প্রজন্মের জন্য। এই আমরা ডিটেল এরিয়া প্ল্যান বলি বা অন্যান্য যত কিছুই বলি, সেই কনসার্ন তো পরিকল্পনাবিদ বা পরিবেশবাদ যারা রয়েছে তাদের তো সেই কনসার্নও আছে। সেই জায়গাতে রিহেবের মন্তব্যটা কি? দেখুন, এই জায়গাটা আসলে ম্যান টু ম্যান কনসেপ্ট ডিফারেন্ট। কারণ কিছু হলে এটা আমাদের রিহাবের দুর্বল নেতৃত্বের কারণেই, মানে কিছু হলে এদিকে আঙ্গুল তোলে যে মানে বিল্ডিং মানেই রিহাব, আর রিহাব মানে রিহাবের প্রেসিডেন্টের আঙ্গুল তোলা হচ্ছে। আমি আপনাকে যদি পরিসংখ্যান বলি, ঢাকা শহরে প্রায় এক্স্যাক্টলি জানি না, তো 22 লাখ প্লাস প্যানাস বাড়ি আছে। কয়টা বাড়ি ডেভেলপার করেছে আপনি চেক করেন র্যান্ডামলি। এই ঢাকা শহরে আপনি দেখবেন এর মধ্যে হয়তো 5% ডেভেলপার করে নাই, কিন্তু ডেভেলপার যে 5% দেখেন, সেই বাড়িগুলো সরকারের নীতি নিয়ম কারণ মেনে। এবং আপনি দেখেন ঢাকা শহরের, আপনি যে র্যান্ডামলি সাংবাদিক হিসাবে আপনি যান, র্যান্ডামলি 20টা আপনার ভালো বিল্ডিং সিলেক্ট করবেন, নামটাম দেখা দরকার নেই আগে। এরপরে আপনি গোড়ায় যে নামটা দেখেন, যে সেখানে নাম লেখা আছে, দেখবেন যে 20টার মধ্যে আমি ড্যাম শিওর 19টাই পাবেন আপনি যে প্রাইভেট সেক্টর ডেভেলপ করেছে। তাহলে প্রথম তো আপনি স্বীকার করতে হবে যে আবাসন সেক্টরে এই যে ঢাকা, নান্দনিক ঢাকা প্রাইভেট সেক্টর করেছে। এখন আসেন পরিবেশের, এই যে যারা 1.5 তলা 2 তলা মালিকরা বাড়ি করতেছে ইন্ডিভিজুয়ালি, এবং তারা কিন্তু অনেক সময় কিন্তু ওই প্ল্যানেরও ধার ধারণা কোনো কিছু ধার ধারণা তারা করছে। এক, সেকেন্ড হলো সরকার। আসেন পরিবেশের সবচেয়ে, আমি তো একটা বিল্ডিং বানাই, এখন আসেন যে একটা বিষয় সবসময় বলা হচ্ছে যে আপনি বড় বিল্ডিং করবেন, 2টা কোশ্চেন আসে। একটা হচ্ছে আপনি বলেছেন যে বিল্ডিং ডেবে যাবে, এটা একটা আসে। সেকেন্ড আসছে লজিস্টিক, মানে বিদ্যুৎ, পানি, গ্যাস এগুলো কোথায় পাবে, রাস্তা কোথায় পাবে। আমরা দেখেন আমরা ট্যাক্স পে করি সরকারকে, ট্যাক্স ব্যাট সব দিচ্ছি আমরা, তো লজিস্টিক দিস নট মাই রেসপন্সিবিলিটি।
ইট উইল বি ক্রিয়েটেড বাই গভর্নমেন্ট, সরকারের দায়িত্ব। ওয়াসার সরকার করবে, বিদ্যুৎ সরকার করবে, পানি সরকার করবে, তারা করবে। আজকে ওয়াসার লাইন দিয়ে আপনি দেখেন খারাপ পানি যাচ্ছে, এটা কি আমার দোষ? ওয়াসার লাইন দেখা যাচ্ছে ড্রেনের লাইন এসে ঢুকে গেছে, এটা কি আমার দোষ? ইটস ট্রু, আপনার প্রতিনিয়ত পাচ্ছেন আপনার, তাই না? তো এই যে জায়গাগুলো, পরিবেশ বলতে কিন্তু একটা সিঙ্গেল ফ্যাক্টর না, পরিবেশে মাল্টিপল ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয়। বিল্ডিং তো আছে, রাস্তা ছাড়া ব্যাপার আছে, এরপরে বাকি যে বিষয়গুলো আছে সবগুলো মিলেই কিন্তু পরিবেশটা। তাহলে এই যে সুন্দর নগরে যে বলছেন, যে তার মানে এটা নয় যে শুধুমাত্র আবাসন সেক্টর। এটার জন্য আমি বলবো আপনার সাথে একমত যে প্ল্যানার, রাষ্ট্র, রিহ্যাব, আবার আর্কিটেক্ট সকলে মিলেই সম্মিলিতভাবে আসলে আমাদের প্ল্যান করতে হবে। আমরা কতগুলো বিষয় বলেছি, এটা রাষ্ট্র ছাড়া হবে না। যেমন পুরন ঢাকা যে আছে, দেখেন ঘিঞ্জি, এটা আমরা বলেছি, প্রস্তাব দিয়েছি, যেটা শুধু রাষ্ট্র আমরা পারবো না, কারণ আমরা চাইলেই কিন্তু 5টা বাড়ি এক করতে পারবো না। ওখানে 1.5 কাঠা 2 কাঠাও বাড়ি আছে, তাহলে 2 কাঠা যদি 10টা বাড়ি এক করে তাহলে 20 কাঠা। এই 20 কাঠা, ওই 2 কাঠা সেখানে 4 তলা করে আছে। এখন এই সরকার যদি 5টা বাড়িকে 10টা বাড়িকে এক করে একটা হাইরেজ 40 তলা বিল্ডিং করে, তখন কিন্তু ওই প্রত্যেক মালিক কিন্তু সে যে কয়তলা আছে ওই কয়তলায় পাবে, কিন্তু ওই যে পরিবেশ বান্ধব যে সুন্দর একটা শক্তিশালী বিল্ডিং, ভূমিকম্প সহনশীল বিল্ডিং, এইটা কিন্তু সে পাবে। কিন্তু এটা কিন্তু আমরা চাইলেই কিন্তু 10 জনকে রাজি করতে পারবো না। রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে ঢাকা শহরে 40টা করে বিল্ডিং হবে না, কি করতে হবে, ওই ছোটোগুলোকে ক্লাস্টার করে, অলরেডি গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে, আমরা চাই ওই উদ্যোগের সাথে থাকতে চাই। পিপিপি কনসেপ্টে আসুক, আমরা বিল্ডিং বানাবো, রাষ্ট্রগুলো এক করে দিক আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আলী আফজাল, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতাও বটে। শত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা দর্শকদের কাছে বিদায় নিব। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত যে আলোচক ছিলেন রিহ্যাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট, আমাদের সাথে ছিলেন। অনেক কথা বলেছেন। দায়িত্ব নেওয়ার পর উনি বিভিন্ন সংস্থায় যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। আশা করছি উনি যে কাজ, যে কর্ম উদ্দীপনার মধ্য দিয়ে করছেন, আসলে সেটি একটি ইতিবাচক পরিবর্তন আনবে এই খাতে। কারণ আবাসন কেবলমাত্র ইট কাঠ কিংবা পাথরের গল্প নয়, এখানে অনেক মানুষের স্বপ্ন জড়িয়ে আছে, কর্মসংস্থান জড়িয়ে আছে। এই বিষয়গুলোর একটা ইতিবাচক পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তন এই নতুন নেতৃত্বের হাত ধরেই আসবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।